কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা জানেন সকাল থেকেই বাংলাদেশের নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে এবং এখনো পর্যন্ত 299টি আসনের মধ্যে 293টি আসনের ফলাফল ঘোষিত বলে জানাচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান সংবাদপত্র প্রথম আলো। এবং সেখানে বেশ অধিকাংশ আসনেই কার্যত 209টি আসনে এখনো পর্যন্ত ঘোষিত আসনে জয় পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে থাকা বিএনপি জয় পেয়েছে 209টি আসনে। 76টি আসন পেয়েছে জামাতের যে জোট রয়েছে সেই জামাতের জোট। বাকি আসনগুলিতে অন্যান্যরা রয়েছে, এখনো 6টি আসনে গণনাও চলছে। 293টি ঘোষিত আসনের মধ্যে 209টি পেয়েছে বিএনপি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপির পক্ষ থেকে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন কার্যত নিশ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর তার সামনে চ্যালেঞ্জ কি কি, সেই চ্যালেঞ্জের দিকে যদি আমরা তাকাই তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতির। কারণ এই গত 18 মাসের সরকার, যে সরকারে অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ছিলেন মোহাম্মদ ইউনূস, সেই সরকারের পক্ষ থেকেও এমনিতেই প্রচুর ঋণ ছিল এবং সেই ঋণের বোঝা আরও খানিকটা বাড়িয়ে দিয়ে গেছেন মোহাম্মদ ইউনূস। ফলে বিপুল অঙ্কের ঋণের বোঝা ঘাড়ে নিয়েই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তারেক রহমান। ঠিক ঋণের বোঝাটা কতটা? কারণ এর আগে আমরা দেখছিলাম যে বাংলাদেশ এমনিতেই অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিল। কোভিড কালে, করোনা কালে বাংলাদেশের সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় সেই সমস্যা আরও বাড়ে। কারণ বাংলাদেশের আয়ের যে জায়গাটা, অর্থনীতিতে আয়ের যে সংস্থান, সেটা একমাত্র রপ্তানি ক্ষেত্রে এবং সেটা বস্ত্রশিল্প। শুধুমাত্র একটি শিল্পকে কেন্দ্র করে কোনো রাষ্ট্রের অর্থনীতি তো থাকতে পারে না। ফলে দুটি তিনটি জায়গা না হলে তার কোনো সম্ভাবনা নেই এবং এক্ষেত্রে বাংলাদেশের আর সেকেন্ড কোনো অপশন বা চয়েস নেই। একটি মাত্র জায়গা, সেটা হচ্ছে বস্ত্রশিল্প। আর সেই বস্ত্রশিল্প বারংবার ধাক্কা খেয়েছে। করোনাকালে প্রথমত কলকারখানা বন্ধ রাখতে হয়েছে, তার জন্য একটা ধাক্কা। আর এই সময়ের মধ্যে ভারত, ভিয়েতনাম, মায়ানমার এরা বেশ খানিকটা বাংলাদেশের যে বাজার ছিল সেই বাজারটা দখল করে নিয়েছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে সুতো কিনতে হয়েছে বাংলাদেশকে। আমেরিকা এই মুহূর্তে সদ্য যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে আমেরিকা তাদের বাংলাদেশের থেকে যে শুল্ক তারা আদায় করতো সেই শুল্কের পরিমাণ তারা কমিয়েছে, কিন্তু 19%-এ নিয়ে এসেছে এবং কিছু ক্ষেত্রে 0% করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু সেখানে কিছু শর্ত আছে। আমেরিকা বলেছে যে বাংলাদেশ যদি মার্কিন সুতো ব্যবহার করে যদি পোশাক তৈরি করে, তাহলে সেই পোশাক যখন আমেরিকায় তারা রপ্তানি করবে তার ওপর কোনো শুল্ক লাগবে না। কিন্তু তার মানে বাংলাদেশকে মার্কিন সুতো আমদানি করতে হবে। অর্থাৎ মার্কিন কৃষকরা যারা তুলো উৎপাদন করে সুতো তৈরি করেন, তাদের বাজারটা চাঙা হচ্ছে, কার্যত বাংলাদেশের বাজারটা চাঙা হচ্ছে, এমন কোনো বিষয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আর সেই অর্থনীতির সংকটে এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 20 লক্ষ কোটি টাকার একটা ঋণ তৈরি হয়েছে এই বাংলাদেশের ঘাড়ে। এই যে 20 লক্ষ কোটি টাকার ঋণ, সেটা অন্তত 3 বছরের বাজেট বরাদ্দের সমান বলেই বলছেন বাংলাদেশের অর্থনীতিবিদরা। এই 3 বছরের বাজেট বরাদ্দ যদি এই মুহূর্তে বাংলাদেশের ঘাড়ে চেপে থাকে তাহলে সেটা কিন্তু অনেকটাই বেশি। 2024 সালের জুলাই থেকে গত 18 মাসে 25,000 কোটির অর্ডার বাতিল হয়ে গিয়েছে বাংলাদেশের বস্ত্রশিল্পের ক্ষেত্রে। এই 25,000 কোটির যে অর্ডার বাতিল হয়ে গিয়েছে, সেটা বস্ত্রশিল্পকে একেবারে কোণঠাসা করে দিয়েছে সার্বিকভাবে। এবং একই সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আর্থিক সংকটের জেরে প্রবাসীরা টাকা পাঠানো বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। রাজস্ব আয় বাংলাদেশে গত 2 বছর ধরে অনেকটাই কমে গিয়েছে। IMF-এর থেকে যে কারণে শেষ পর্যন্ত প্যাকেজ নিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ। এই সময় মোহাম্মদ ইউনূস তিনি ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি বা ওয়াসার ঘাড়ে আগে থেকে যে একটা 24,000 কোটি টাকার ঋণ ছিল, সেই ঋণ পরিশোধ হয়নি এবং তার মধ্যে আরও একটা প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। সেই প্রকল্পের অ্যামাউন্টটাও হচ্ছে 721 কোটি টাকা, যে কারণে আবার দক্ষিণ কোরিয়া থেকে প্রায় 500 কোটি টাকারও বেশি ঋণ নিতে হবে বাংলাদেশকে। এবং এই কারণে বাংলাদেশের সাম্প্রতিক অতীতে কোনো জনমুখী প্রকল্প ঘোষণার দিকেও এগোতে পারছে না প্রশাসন। ফলে এতগুলো হার্ডেলস রয়েছে কার্যত বিএনপির পক্ষে নতুন সরকারের সামনে, যাতে তারা এই হার্ডেলসগুলোকে পার করা, জনমুখী প্রকল্প, তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং তার সঙ্গে অর্থনীতির এই বোঝা
কতটা সফল হতে পারেন বিএনপির নেতৃত্বে থাকা দেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান, সেদিকে আমাদের চোখ রাখতেই হবে যে কিভাবে তিনি এই সমস্যার সমাধান করেন, অন্তত ভারসাম্য কিভাবে আনেন তার অর্থনৈতিক ক্ষেত্রে। এবং তার জন্য আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।